প্রিয় শিক্ষার্থীরা, কথা বলা অথবা লেখালেখির প্রয়োজনে সবচেয়ে বেশি ব্যবহৃত ১৫টি কমন ইরিগুলার ভার্ব নিয়ে আজকে আমাদের আলোচনা। লক্ষ্য করেন, এখানে সব দেওয়া আছে। আপনি প্রথমত চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। লক্ষ্য করেন, এখানে প্রতিটি ভার্বের ৫টি রূপ দেওয়া আছে। একটি সিম্পল রূপ, একটি পাস্ট সিম্পল রূপ, একটা পাস্ট পার্টিসিপল রূপ, আর একটা আইএনজি যুক্ত ফর্ম যাকে আমরা জেরান্ড অথবা পার্টিসিপল হিসেবে ব্যবহার করি। আর একটা হলো থার্ড পার্সন, অর্থাৎ যখন সাবজেক্ট থার্ড পার্সনে থাকে তখন আমরা ব্যবহার করি। আপাতত আপনার কাছে আমার কথাগুলো জটিল মনে হলেও এইগুলো ছাড়া আপনি ইংরেজিতে বাক্য বলতেও পারবেন না, লিখতেও পারবেন না, অর্থ উদ্ধারণ করতে পারবেন না। তাহলে আর দেরি কেন, চলুন আমরা শুরু করে দেই। লক্ষ্য করুন, আমরা এইগুলোকে আমি প্রথমে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি, এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিতে পারেন, পুরো নোট করে রাখতে পারেন। কেমন? আচ্ছা, এখানেও আছে, তারপরে আমরা এখানেও দেখতে পাচ্ছি, এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি, এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি। এইরকম ভাবে আমাদের ১৫০টি। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে সবগুলোই পাবো। আগে আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি সত্যিকার অর্থে আমরা কোন প্রয়োজনে এগুলোকে ব্যবহার করব। আচ্ছা, ধরুন আমি এখানে একটা ভার্ব নিচ্ছি। ভার্বটা কি? ভার্বটা হলো রাইজ। রাইজের অর্থ কি? রাইজের অর্থ হলো উঠা বা বেড়ে যাওয়া। এখন আমি যদি এই রাইজকে বেড়ে যাওয়া অর্থে ব্যবহার করি, আচ্ছা ধরুন আমি বললাম বাজারে দ্রব্যমূল্যের দাম আজকে প্রতিদিন বাড়ে বা ২ দিন অন্তর অন্তর বাড়ে, তাহলে আপনাকে কি ব্যবহার করতে হবে? এই রাইজ ব্যবহার করতে হবে, অথবা ইনক্রিজ ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি গত সপ্তাহে বাজারের দ্রব্যমূল্যের দাম বেড়েছিল, তখন কিন্তু আপনাকে এই রোজ ব্যবহার করতে হবে। বা গত বছর দাম বেড়েছিল, তখন কিন্তু আপনাকে রোজ ব্যবহার করতে হবে। এখন বলতে পারেন কিভাবে? আচ্ছা, আমি প্রথমত কয়েকটি প্র্যাকটিক্যালি দেখাই, তারপরে আপনারা বাকিগুলো বুঝে নেবেন। আচ্ছা, যেমন ধরো আমি এইকে একটু জায়গা করে নিচ্ছি, তারপরে ব্যবহার আমি দেখাচ্ছি। আচ্ছা, ধরুন আমি এখানে দেখাচ্ছি এরকম যে দা প্রাইসেস অফ গুডস। আচ্ছা, প্রয়োজনীয় যে গুডস আছে আমি বললাম যে এসেনশিয়ালস। দেখুন, আপনি বোঝানোর জন্য আমি বলছি এসেনশিয়ালস। এরপরে বললাম কি হয়েছে, ২ দিন মানে প্রতি বছর আমরা বলতে পারি বা প্রতিদিন বাড়ে। আচ্ছা, আমরা বলে দিলাম যে রাইস বৃদ্ধি পায়, এভরিডে, প্রতিদিন বৃদ্ধি পায়। লক্ষ্য করেন, এখন আমি আরেকটা বাক্য লিখছি। আরেকটা বাক্য কি দিয়ে লিখবো? আরেকটা বাক্য লিখবো আমি যে গত বছর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছিল। তখন কিন্তু আমাকে এই রাইজের পরিবর্তে কি ব্যবহার করতে হবে? এই রোজ ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে দেখুন, আমি এখন বললাম যে দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল, তারপরে আমি এসেনশিয়াল বলতে প্রয়োজনীয় দ্রব্যাদি। আচ্ছা, এখন আমি বললাম যে রোজ বৃদ্ধি পেয়েছিল, রোজ লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার। যদি বলি ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছিল, তাহলে আমরা বলতে পারি ইউনো অ্যালার্মিংলি রোজ, অ্যালার্মিংলি রোজ। তার মানে এই রোজ এর অর্থটা হচ্ছে বৃদ্ধি পেয়েছিল, বেড়েছিল, এরকম অর্থে। আবারও যখন আমি প্রেজেন্ট পারফেক্টে লিখবো, তখন আমাকে কি লিখতে হবে? রিজন। আচ্ছা, মানে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখুন, আপনার কাছে আমি বলেছি জটিল মনে হতে পারে, বাট এটাই হচ্ছে সত্য। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। ধরুন আমি বললাম এই বছর, দিস ইয়ার, এই বছর বললাম যে দা প্রাইস অফ এসেনশিয়ালস কি বেড়েছে, তাহলে আমাকে কি লিখতে হবে? হ্যাভ রিজন ইন দ্য মার্কেট। দেখুন তো, যারা নতুন তাদের কাছে এটা জটিল মনে হলেও এটাই কিন্তু প্রকৃত অর্থে আপনার সঠিক ব্যবহার। তার মানে এই যে যে ভার্ব, এটার এই ফর্মটা ব্যবহার করলাম, রোজ ফর্মটা ব্যবহার করলাম, রিজেন্ট ফর্মটা ব্যবহার করলাম। এটা আমি জাস্ট সিম্পল বাক্যে ব্যবহার করলাম রাইস, তারপরে আমি পাস্ট সিম্পলে ব্যবহার করলাম রোজ, আর পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করলাম রিজন। বুঝতে পারছেন কি? এই ব্যবহারগুলো আপনাকে জানতেই হবে।
নতুবা আপনি কিভাবে কি করবেন? কোনো উপায় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এটা আপাতত এখানে না রাখি, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এটা বললাম যে আপনারা কেন এগুলো জানবেন এবং কেন এগুলো জানতেই হবে। এটার মূল কারণটা বুঝতে পারছেন তো? প্রয়োজনে আমি আরো দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এই প্রয়োজনেই জানবো যে ভার্বের সিম্পল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট সিম্পল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং যখন সাবজেক্ট থার্ড পারসন থাকে তখন আমরা এস বাই এস যুক্ত করি ভার্বের সাথে। আচ্ছা, চলুন এইভাবে আমরা এখন বেশ কিছু দেখি। বিয়ার, বিয়ার মানে কি? বিয়ার মানে সহ্য করা। আচ্ছা, আর ভার্বের যে পাস্ট ফর্মটা আছে, পাস্ট সিম্পল ফর্ম, বর। তার মানে আপনি যদি কোনো কিছু পাস্টে বলতে চান, আমি সহ্য করেছিলাম, বো। অথবা আমি তাকে সহ্য করেছিলাম। অথবা আপনি এটাও বলতে পারেন যে ইনডিউর বলতে পারেন। আচ্ছা, আপনি যদি পাস্ট পার্টিসিপলে বলতে চান, বর্ন, তার মানে হি ওয়াজ বর্ন, আমরা সবসময় বলে থাকি আই ওয়াজ বর্ন, তাই না? হি ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন, দে ওয়ার বর্ন। আচ্ছা, এটা আমরা ব্যবহার করে অভ্যস্ত। আর যদি এটা আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে চাই তাহলে বিয়ারিং। এরপর লক্ষ্য করেন এগুলোর মধ্যে আবার পার্থক্য আছে। হিয়ার উই সি, এই বোর মানে হচ্ছে আবার বিরক্ত করা। অথচ আমরা এইখানেই এই সহ্য করার যে পাস্ট সিম্পল আছে, এখানে আমরা বোর দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা প্রাসঙ্গিকতায় আপনার মাথায় রাখতে হবে। এই বোর মানে আবার সহ্য করা, এই বোর মানে আবার খনন করা। দেখবেন আপনি প্রায় প্রায় শুনবেন না যে বোরিং, সেখানে একটা বোরিং আছে, তার মানে একটা গর্ত আছে। আবার এটা ভার্ব হিসেবেও ব্যবহার হয়। তখন আবারও ইডি যুক্ত ফর্ম, যখন ভার্ব হিসেবে আপনার বিরক্ত করা অথবা খনন করা অর্থ দেয়, তখন আবারও ইডি যুক্ত ফর্ম, এটা আমরা মাথায় রাখবো। আর এই আইনজি যুক্ত ফর্মটা বোরিং। বাট বিয়ার যখন সহ্য হিসেবে অর্থ দেয় তখন কিন্তু বিয়ারিং। আচ্ছা, জটিল মনে হচ্ছে তাই না? আচ্ছা, এইটা কিন্তু আপনাকে জানতেই হবে, এটা আপনি সঠিক ব্যবহার না জানলে তো আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে জটিল মনে হলেও তো এটাকে আপনাকে ওভারকাম করতে হবে, আর ওভারকাম না করতে পারলে আপনি শিখবেন কিভাবে? একটু তাড়াহুড়ো করতে যায় মেকিং মিস্টেক, জাস্ট টেক ইট ইজি হিয়ার। এরপর আমরা লক্ষ্য করি, তার মানে এক বিয়ারের অর্থ অসহ্য, তার যে পাস্ট সিম্পল ফর্ম তার সাথে মিলে যাচ্ছে আবারও বিরক্ত বা খনন করার অর্থ। কি জটিল না? জটিল মনে করলেই জটিল, আর যদি আপনি সহজ ভাবে নেন তাহলে সহজ। আচ্ছা, বিট মানে কি? বিট মানে হচ্ছে আঘাত করা, কাউকে মারধর করা। এটার পাস্ট সিম্পল ফর্মটা হচ্ছে বি। ধরুন আমি কাউকে মারধর করি, সে কাকে মারধর করেছিল, যদিও এটা করা উচিত না। আমরা ম্যাক্সিমাম সময় পত্রিকা যেটা পাই বিটেন, যেমন হি ওয়াজ বিটেন টু ডেথ, তাকে আঘাত করতে করতে মেরে ফেলা হয়েছে। হি ওয়াজ বিটেন টু হসপিটাল, তাকে মারতে মারতে হসপিটাল পাঠানো হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। আচ্ছা, এরপরে আপনি যদি বলেন যে তাকে পিটানো হচ্ছে বা কেউ তাকে পিটাচ্ছে, তো বিটিং। আচ্ছা, এরপরে আমরা দেখি বিকাম। বিকাম এর পাস্ট টেন্স হলো বিকেম, তার মানে শুধুমাত্র এই ও এর জায়গায় এ হয়ে গেছে, বিকেম। আচ্ছা, আর এখানে হচ্ছে বিকাম। আর আমরা যদি এটাকে প্রেজেন্ট সিম্পলে বলতে চাই তাহলে আহ, এমনি যদি আমরা বলতে চাই আনযুক্ত ফর্ম বিকামিং। বিগিন, দেখুন বিগিন মানে হচ্ছে শুরু করা। বিকাম কিন্তু দারুণ একটি ব্যাপার, অর্থে আমরা ব্যবহার করতে পারি। লাইক ফেসবুক জনপ্রিয় হয়েছে, তারপরে আমি বিকেম ব্যবহার করতে পারি, আমি আনন্দিত হয়েছিলাম, এরকম অর্থে। আবার দেখুন বিগিন মানে হচ্ছে শুরু করা। আচ্ছা, আর আমরা যদি এটা একটু লক্ষ্য করি, বিগিন এর পাস্ট সিম্পল ফর্মটা বিগান, শুরু করেছিল অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। আবার দেখুন পাস্ট পারফেক্ট বিগান, বিগেইন, আর এটা হচ্ছে বিগান। দেখুন বিগিন, বিগেইন, বিগান। এখন আপনি যদি কোনো বাক্য তৈরি করতে চান যে শুরু করা অর্থে, ও আমি শুরু করেছিলাম, তাহলে কিন্তু আপনাকে বিগান বলতে হবে, আই বিগান, তাই না? আর যদি বলি আমি শুরু করি তাহলে আই বিগিন। যদি বলি সে শুরু করে তাহলে হি বিগিনস। আর যদি বলি আমি শুরু করতেছি, আম বিগিনিং। Have we got? I think so we have got. আচ্ছা, এরপরে দেখি বেন্ড মানে বাঁকানো। এই বেন্ট এর পার্টসিপাল ফর্মটা দেখেন বেন্ট, মানে টি।
বেন্ড, এই ডি টি হয়ে গেছে। সাধারণত ডি যুক্ত ব্যাপারগুলো, এন ডি যুক্ত যদিও ব্যতিক্রম, আসলে কোনো রুলস রেগুলেশন দিয়ে এগুলোর পাস্ট সিম্পল বা পাস্ট পারফেক্ট রূপ আপনি করতে পারবেন না। এগুলো অভ্যস্ততায় পরিণত করতে হবে আপনার, মানে ইংরেজির সাথে থাকতে থাকতে একসময় আপনি অভ্যস্ত হয়ে উঠবেন। আচ্ছা, বেন্ড মানে বাধা, এর পাস্ট সিম্পল বেন্ড এবং পাস্ট পারফেক্ট বেন্ড। আর adjective হলো বেন্ডিং, বেড মানে বাজি ধরা, আমরা কিন্তু বেড মানে বাজি ধরা এটা জানি। এটা দেখুন তিনটি ফর্মে এক, বেড বেড বেড, বেড বেড বেড। আচ্ছা, আর যখন আমরা আইনযুক্ত ফর্ম বেটিং, এখানে ডাবল টি হয়ে গেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাইন্ড মানে কি, বাধা, আবার টাই মানেও বাধা, তাই না? আচ্ছা, এন্ড বাউন্ড, দেখুন এটার পাস্ট ফর্মটা হচ্ছে বাউন্ড, পাস্ট সিম্পল ফর্মটা বাউন্ড। এই দুটার ব্যবহার অনেক বেশি বেশি হয়। আম বাউন্ড মানে আমি বাধা, আমি বাধ্য, এরকম অর্থ ব্যবহার হয়। বাইন্ড তার মানে কি, বাধা। আচ্ছা, ইগনোর করবেন। বাইট মানে কামড়ানো, দেখুন টি আছে, বাট আবারও পাস্ট সিম্পলে লক্ষ্য করেছেন, শুধু বিট, এখানে বাইট এখানে বিট। বুঝতে পেরেছেন? যদি মনে করেন সাপ আমাকে কামড় দিয়েছিল, তাহলে আপনি, সরি এগুলো বলাও ঠিক না, মানে যদিও মানে কোনো ভয়ঙ্কর বা অনাকাঙ্ক্ষিত কিছু বলাটা উচিত না। আচ্ছা, ধরুন আমি বললাম যে একটা পোকা বা একটা কিছু আমাকে কামড় দিয়েছিল, তখন কিন্তু আমাকে বলতে হবে যে বিট মি, তাই না? বিট মি, কামড় দিয়েছিল, ডগ কামড় দিয়েছিল। যদি আমি বলি যে ডগটা আমাকে কামড় দেয়, তখন বাই। আর যদি বলি যে আমাকে কামড় দিয়েছে, তখন কিন্তু আপনাকে বিটেন ব্যবহার করতে হবে। তার মানে দ্যাট ডগ হ্যাজ হ্যাজ বিটেন মি, মানে আমাকে কামড় দিয়েছে। তার মানে আপনার টেন্সের সাথে, প্রাসঙ্গিকতায়, সবকিছুর সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এখন আপনি যদি এগুলোকে না জানেন, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। যারা রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চান, যারা লিখতে চান, পড়তে চান, বুঝতে চান, সবার জন্য এগুলো প্রয়োজন। কোনো উপায়ন্তর নাই, আপনি তো চাইলেই এগুলোকে করতে পারবেন না, মানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এড়াবেন কেন? আচ্ছা, এরপরে দেখুন, ব্লেড মানে রক্ত ঝরা। আর আমি যখন এটাকে পাস্ট সিম্পল বলবো, ব্লেড, একটা ই নাই। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও ব্লেড, একটা ফর্ম নাই। এরপরে ফ্লো মানে একেবারে ফোকানো, মানে ওই যে হয় না, মানে উড়িয়ে দেওয়ার মতো। এইটার আবার দেখুন পাস্ট সিম্পল ফর্মটা ব্লু, তার মানে ই হয়ে গেছে, ওটা এখানে ই হয়ে গেছে। আর পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্লোন। আচ্ছা, ইন্টারেস্টিং নাকি জটিল? অনেকের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু এগুলো ছাড়া কোনো গতি নাই। সুতরাং জটিল হলেও আপনাকে এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এইগুলো নোট করতে হবে। তাহলে আর কেন বসে আছেন? নোট করা শুরু করে দিন, নতুবা কোনো গতি নাই। আমরা কিন্তু অবশ্যই নোট করব। এরপর আমরা লক্ষ্য করি বের, ও হ্যাঁ, এখানে আরো দু একটা বা হয়ে গেছে, রয়ে গেছে, একটু ঠিক করে নিই। দেন উই সি ব্রেক, ব্রেক মানে ভাঙা। এখন একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, আমরা এই ব্রেক মানে ভাঙা, মানে আমি ভাঙি, সে ভাঙে, সে ভেঙে, কিন্তু আমি যদি বলি আমি ভেঙেছিলাম, তখন কিন্তু ব্রোক বলতে হবে, আই ব্রোক, আমি ভেঙেছিলাম। আচ্ছা, আই ব্রোকেন তার মানে আমি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন, আমি ভেঙেছি। তারপরে দেখুন, আই ব্রোক আমি ভাঙি, আমি ভাঙতেছি ব্রেকিং, সে ভাঙে, ব্রেকস। আচ্ছা, ব্রিং মানে কি, আনা। যদি বলি আমি এনেছিলাম, তাহলে ব্রট। দেখুন তো, এটা অনেক বেশি ব্যবহার হয়। ব্রট আমি এনেছিলাম, সে এনেছিল, শি ব্রট সামথিং। আবারও পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটা একই, এটাও হচ্ছে ব্রট। যেমন আমি কিছু এনেছি, দ্যাট মিনস আই হ্যাভ ব্রট সামথিং। আচ্ছা, এরপর আমরা লক্ষ্য করি বিল্ড, বিল্ড মানে তৈরি করা, গঠন করা। এই পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট সিম্পল ফর্ম একই, বিল্ট, বিল্ট। এখন আমি যদি বলি আমি বাড়িঘর তৈরি করি, তার মানে আই বিল্ড হাউসেস, বাড়িঘর তৈরি করি। যদি বলি আমি বাড়িঘর, একটা সুন্দর বাড়ি তৈরি করেছিলাম, বিল্ট, তার মানে আই বিল্ট অ্যান এক্সেলেন্ট কি হাউস, রাইট? আর যদি বলি আমি একটা বাড়ি তৈরি করেছি, আই হ্যাভ বিল্ট। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি না বা লিখছি না, আপনারা যদি চান তাহলে ওই যে মানে ইংরেজি ব্যাপারটা যদি বুঝতে চান, দয়া করে বলবো আপনারা যে সাবটাইটেল আছে, অপশনটা আছে ইউটিউবে, সেটা চালু করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন। বিল্ডিং। আচ্ছা, বার্ন, বার্ন মানে কি? বার্ন মানে হচ্ছে পোড়া। এখন দেখুন,
বার্নড, বার্নড, তার মানে এটা দুইটা রূপ। আপনি যে কোনো একটা ব্যবহার করবেন আপনার প্রয়োজনে। কেমন? আচ্ছা, বার্নড, বার্নড, তার মানে এটা পাস্ট সিম্পলও দুইটা রূপ, এরপরে পাস্ট পারফেক্টও দুইটা রূপ। আচ্ছা, পুরানো, আবারও এটার ইটসেলফ একটা অর্থ আছে, পুড়ে যাওয়া, দুইটাই অর্থ দেয়। আচ্ছা, এখন আমরা আসি এই দুইটাকে আমরা ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, এটাও আপনি ব্যবহার করতে পারবেন, বার্নও ব্যবহার করতে পারবেন, তবে আমরা ম্যাক্সিমাম সময় এই বার্ন, BURNT ব্যবহার করতে দেখি পত্র পত্রিকায়। আচ্ছা, এরপরে দেখি বাই, বাই মানে ক্রয় করা, আমরা জানি এটা ব্যবহার হয় ব্রট, বট, তার মানে পাস্ট সিম্পল এবং পাস্ট পারফেক্ট দুইটা রূপই এক। এরপর আমরা দেখি ক্যাচ। আচ্ছা, ক্যাচ মানে কি? ধরা। আবারও এর যে পাস্ট ফর্মটা লক্ষ্য করেন, এটার যে পাস্ট ফর্ম তাহলে কাট, আবার পাস্ট সিম্পল ফর্ম কাট। তার মানে আমি যদি বলি যে আমি চোর ধরি বা আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি। বাট আমি যদি বলি আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ বলতে হবে। আই কট ফিশ, আমি মাছ ধরেছিলাম। আবার যদি বলি আমি মাছ ধরেছি বা আমি একটা চোর ধরেছি, দেন আই হ্যাভ কট আ থিফ, আমি একজন চোর ধরেছি। হ্যাভ ইউ গট? আচ্ছা, চুজ মানে পছন্দ করা, বাস পাস্ট সিম্পল এটা হচ্ছে চোজ। আবার যদি আমি বলি যে পাস্ট পারফেক্ট, চুজেন। তার মানে আমি যদি বলি যে আমি বই বাছাই করি, আই চুজ বই, মানে আমি এটা ওটা বা মানে বাছাই করে উঠতে সিলেক্ট। যেমন ধরো আমি তাকে পছন্দ করি বা এরকম অর্থ, আমি তাকে পছন্দ করেছিলাম বা আমি ওই বিষয়টাকে চুজ করেছিলাম, তাহলে চুজ। আর যদি বলি আমি চেয়ারটা পছন্দ করেছি, আই হ্যাভ চুজেন দিস চেয়ার। তার মানে আপনার প্রাসঙ্গিকতায় অর্থের সাথে সাথে এগুলো পরিবর্তন হচ্ছে। আর যদি বলি আমি পছন্দ করতেছি, যদি এরকম ভাবে বলি না, তারপরে হচ্ছে যে থার্ড পার্সন হলে ইয়েস যুক্ত হচ্ছে। আচ্ছা, কাম, এটা তো আমরা জানি কাম আসা। আর যদি আমি বলি সে এসেছিল, তার মানে শিখে। আর আমরা যদি বলি আমরা এসেছি, তার মানে আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম, আমি এসেছি। দে হ্যাভ কাম, তারা এসেছে। আচ্ছা, কস্ট, কস্ট মানে হচ্ছে খরচ। এই কস্টের তিনটা রূপই এক, কস্ট, কস্ট, কস্ট। তার মানে তিনটা রূপই এক। এটা আপনি পাস্ট বলতে পারেন, পাস্ট সিম্পলও বলতে পারেন, পাস্ট পারফেক্টও বলতে পারেন। আচ্ছা, সাধারণত আমরা পাস্ট সিম্পলেই, প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করে থাকি। আচ্ছা, পরবর্তীগুলো দেখি আমরা যদি পরবর্তীগুলো লক্ষ্য করি। ক্রিপ মানে হচ্ছে সাপের মতো, মানে এমনি 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 যাওয়া আর কি। আচ্ছা, এটা যদি আমরা পাস্টে বলি তাহলে ক্র্যাপ্ট, আর পাস্ট সিম্পলে বলি ক্র্যাপ্ট। আর যদি আনযুক্ত বলি ক্রিপিং আর ক্রেপস, যদি থার্ড পার্সনে বলি। আচ্ছা, দেখুন কাট, কাট, খাট, এটার প্রেজেন্টও যেটা, পাস্টেও সেটা, প্রেজেন্ট পারফেক্টও একই। তার মানে আমি যদি বলি আই খাট হোয়াট, সামথিং। আচ্ছা, আমি যদি বলি আমি সামথিং কেটেছিলাম, আই খাট সামথিং ইয়েস্টারডে, আমি কিছু কেটেছিলাম গতকাল। তার মানে এটা সময়ের উপর নির্ভর করবে। হোয়াট ইউ আর সেইং, ইন পাস্ট ও প্রেজেন্ট ও প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট। যদি আমি বলি আমি কেটেছি গাছ, তার মানে আই হ্যাভ cut। আচ্ছা, ডিল, তার মানে ডিল মানে মোকাবেলা করা, ডিল মানে ডিল ইন ব্যবসা করা, আর অনেক কিছু আছে। আচ্ছা, ডিল উইথ মোকাবেলা করা। এটার পাস্ট যদি হয় তাহলে টিল্ট, TALT, এল এখানে আবার টি অতিরিক্ত যুক্ত হচ্ছে। আর পাস্ট পারফেক্টও LT। তার মানে আপনি কি বলতে পারেন, যে যদি বলি আমি মোকাবেলা করি বা তারা সমস্যাগুলোর সাথে মোকাবেলা করে, তার মানে দে ডিল উইথ প্রবলেমস। আমরা সিম্পলি বলতে পারি কি দে ডিল, এইভাবে বলতে পারি যে উইথ দ্য প্রবলেমস, তারা প্রবলেমের সাথে মোকাবেলা করে। আর আমি যদি বলি যে আমি মোকাবেলা করেছিলাম, তখন কিন্তু আমাকে বলতে হবে কি, বা তারা মোকাবেলা করেছিল, তখন বলতে হবে দে, এরপরে কি এই ডেল্ট ব্যবহার করতে হবে, এরপরে এখানে আমি লিখে দিলাম চ্যালেঞ্জ। তার মানে তারা মোকাবেলা করেছিল। ইন্টারেস্টিং না? আচ্ছা, এখন আমি যদি বলি আমি মোকাবেলা করতেছি, তার মানে ডিলিং। যদি বলি যে সে মোকাবেলা করে, তার মানে আমরা সে বসাই দিই, বসাই দিতে পারি কি হি ডিলস, এরপরে উইথ কিসের সাথে মোকাবেলা করে, আমি বলে দিলাম যে জাস্ট ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির মোকাবেলা করে। কি খুব বেশি জটিল? আমি আশা করি আমার সাথে থেকে আপনি আপনার সমস্যাকে নিঃসন্দেহে দারুণভাবে
আপনার সমস্যাগুলো কাটিয়ে উঠে ইংরেজিকে সহজ ও সহজবোধ্যভাবে নিতে পারেন। আচ্ছা, চলুন পরবর্তী আমরা দেখার চেষ্টা করি ডিগ। ডিগ এর অর্থটা হচ্ছে খনন করা। লক্ষ্য করেন, এখন আমি যদি বলি যে মানে খোঁড়া আর কি, এখন আমি যদি বলি আহ, স- আমি খুঁড়ি, সে খুঁড়ে, তাহলে ডিগ। কিন্তু আমি যদি বলি আমি একটা গর্ত খনন করেছিলাম, দ্যাট মিন্স আই ডা। বুঝতে পারছেন কি? তার মানে আমাকে বলতে হবে কি, এইভাবে প্রথমত ব্যবহার করতে হবে আই, তারপরে ব্যবহার করতে হবে এটা, তারপরে আমরা বলতে পারি আহ, আ, আমরা একটা হোল দিয়ে দিলাম যে আমরা একটা গর্ত খনন করেছিলাম। পাস্ট প্রেজেন্ট পারফেক্টেও এটা, আবার পাস্ট পারফেক্টেও আমরা ডাকে ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখার চেষ্টা করি ঠিক, এখানে দেখুন ডাবল জি, কিন্তু এটা আমাকে মাথায় রাখতে হবে। যদি আপনি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। there is no way to forget this। আচ্ছা, ড্র, আমরা ছোটবেলা থেকে যেটা পড়েছি, মানে ড্র মানে আঁকা। ধরেন আই ড্র পিকচার, আমি বললাম আই ড্র পিকচার, আমি পিকচার আঁকা পছন্দ, মানে আমি পিকচার আঁকি। বাট আমি যদি বলি আমি একটা পিকচার রেখেছিলাম, তখন কিন্তু আমাকে কি বলতে হবে? তখন আমাকে কি বলতে হবে? আই, তারপরে বলতে হবে কি, ট্রিউ, ট্রিউ, তারপরে বলতে হবে আ পিকচার, একটি পিকচার রেখেছিলাম ইয়েস্টারডে, গতকাল। আচ্ছা, এখন আমি যদি বলি আমি একটা পিকচারে এঁকেছি, তখন কিন্তু বলতে হবে আই হ্যাভ, আই হ্যাভ ড্রোন আ পিকচার, আমি একটি পিকচার এঁকেছি। দারুণ না? আচ্ছা, নতুন করে কি আর এইটা ওটা এই টেন্স ওই টেন্স পড়ার প্রয়োজন আছে? সব তো এখানেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে লক্ষ্য করুন, আম ড্রয়িং, দ্যাট মিন্স আমি আঁকতেছি। কি করতেছি? আঁকতেছে, অঙ্কন করতেছে। দেন উই সে ড্রিম। ড্রিম মানে কি? স্বপ্ন দেখা। এখন আপনি যদি আমি স্বপ্ন দেখেছিলাম, ড্রিমড, আপনি ইডি বলতে পারেন, আবার টিউ বলতে পারেন, ড্রিমড, এভাবে টিউ দিতে পারেন, সমস্যা নেই। আবার ড্রিম, ড্রিঙ্ক মানে পান করা। যদি বলি আমি পান করেছিলাম, এক গ্লাস পানি পান করেছিলাম সেই সময়, তাহলে আই ড্রাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার ইন দ্য টাইম, সেই সময় পান করেছিলাম। যদি বলি আমি পান করেছি, তাহলে ড্রাঙ্ক, যদিও ড্রাঙ্ক এর মানে আবার ভিন্ন। আচ্ছা, ড্রাইভ, দেখুন ইন্টারেস্টিং ব্যাপার, ড্রাইভ মানে কি? ড্রাইভ এর অর্থটা হচ্ছে চালনা করা। এইখানে কিন্তু অর্থগুলো দেওয়া আছে। বাট আমি যদি বলি আমি সেদিন গাড়ি চালিয়েছিলাম, তাহলে ড্রো, দেখুন তো, আই ড্রো দ্য কার, আমি কারটি চালিয়েছিলাম। আর যদি বলি আমি গাড়ি চালিয়েছি, তাহলে হবে ড্রাইভ। তাহলে আমরা বলতে পারি এইরকম ভাবে যে আই হ্যাভ, তারপরে কি বলতে পারি? ড্রাইভেন, আমি গাড়ি চালিয়েছি। খুব বেশি জটিল? আচ্ছা, এরপরে দেখি এট। এট মানে কি? খাওয়া। এইটার এট একটু জটিল মনে হতে পারে। আমি খেয়েছিলাম। আর ইটেন, আমি খেয়েছি। সব আমি দিয়ে বোঝাচ্ছি, তার মানে ব্যাপারটা এরকম না, সব আমি দিয়ে হবে। আপনি সেন্টেন্স আর সাবজেক্ট পরিবর্তন করে আপনার মতো করে করবেন। এরপরে লক্ষ্য করি ফল। ফল মানে কি? পতন হওয়া, পড়ে যাওয়া। এটার পাস্ট, যেমন ধরুন আমি পড়ে যাই বা আমি পড়ে গিয়েছিলাম, তখন কিন্তু ফেল হবে। ফেল, এফ ই ডাবল এল, ফেল। আর যদি বলি আমি পড়ে গিয়েছি, তাহলে সিম্পলি ফলেন। তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ ফলেন ইনটু, কি, ইনটু পন্ড, ইনটু রিভার, নদীতে পড়ে গেছি, গর্তে পড়ে গেছি, অনেক কিছু আছে আমরা আমাদের মতো করে বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা লক্ষ্য করি, আচ্ছা ফিড, ফিড দেখুন খাওয়ানো, এটার পাস্ট হচ্ছে ফেড, এটার ইয়ে হচ্ছে ফেড, ফেড আপ বলে থাকি আমরা। আবার এটার খাওয়ানো অর্থে একটাই এখান থেকে নাই হয়ে যাচ্ছে, তারপরে পাস্ট এবং পাস্ট পাস্ট পারফেক্ট অর্থ দিচ্ছে। আচ্ছা, আমরা আজকে 50টা পড়ি, তারপরে পরবর্তীতে আমরা 50টা 50টা করে পড়বো, কারণ একদিনে এত কিছু জানা যাবে না। তবে আপনাদের ধারাবাহিকতা এবং অনুরোধ বা বিবেচনা থাকলে অবশ্যই এই ব্যাপারগুলোকে আমি একসাথে দেওয়ার চেষ্টা করবো। ফিল, তার মানে অনুভব করা। আমি যদি বলি আমি অনুভব করেছিলাম, তাহলে ফেল্ট। আচ্ছা, আবারও এটারও পাস্ট সিম্পল ফর্মটা ফেল্ট, আমি অনুভব করেছিলাম। ওকে, এরপর দেখি ফাইট। ফাইট মানে কি? যুদ্ধ করা।
বাট আমি যদি বলি আমি যুদ্ধ করেছিলাম, তার সাথে যুদ্ধ করেছিলাম, ফাউট। আমি আপনাদের সাথে যুদ্ধ করেছিলাম, আই ফাউট ইউ, আমি আপনাদের সাথে যুদ্ধ করেছিলাম। আচ্ছা, আমি যদি বলি আমি যুদ্ধ করেছি, তার মানে আমি জাস্ট এখানে আমি আই বসাই দিব যে আই হ্যাভ ফাউট ইউ, আমি আপনার সাথে যুদ্ধ করেছি। ফাইন্ড মানে খোঁজা। এখন আমি যদি বলি যে আমি আপনাকে খুঁজেছিলাম, দ্যাট মিনস আই ফাইন্ড ইউ, মানে আচ্ছা আমি আপনাকে খুঁজে পেয়েছিলাম মানে খুঁজে পাওয়া। ফাইন্ড মানে ব্যাপারটা এরকম না যে খোঁজা, মানে খুঁজে পাওয়া। লুক ফর মানে খোঁজা। আচ্ছা, আই ফাউন্ড আমি আপনাকে পেয়েছিলাম, আই ফাউন্ড অথবা আই মেট আমি আপনাকে পেয়েছিলাম, সাক্ষাৎ করেছিলাম। যদি বলি আমি আপনাকে সাক্ষাৎ মানে আমি আমি অনেকগুলো টাকা পেয়েছি, দ্যাট মিনস আই হ্যাভ, তারপর আমরা বলতে পারি ফাউন্ড মানে লট অফ মানি, আমি অনেকগুলো টাকা পেয়েছি, যদিও উপায় নেই, কথার কথা। হিয়ার ফ্লাই, ফ্লাই মানে কি উড়া। এখন আমি যদি বলি যে পাখিটি উড়ে, আচ্ছা সিম্পলি যদি বলি যে পাখিটি উড়েছিল, হুম, বিমানটি উড়েছিল, এটাও মানে উড়া। কিন্তু আমি যদি বলি আমি একটা স্বপ্ন দেখতেছিলাম যেখানে আমি উড়েছিলাম, I flew, তার মানে ই ট্রিপলি হতো ব্যতিক্রম, আপনাকে এগুলো জানতেই হবে, নতুবা উপায় নাই। আচ্ছা, এখন আমি যদি বলি পাখিটি উড়েছে, তখন কিন্তু আপনাকে বলতে হবে দা বার্ড, জাস্ট সংক্ষিপ্ত ফর্মটা লিখছি, এরপরে বলতে হবে হ্যাভ, এরপরে ফ্লোন, ফ্লোন উড়েছে। তার মানে দা বার্ড হ্যাভ ফ্লোন, উড়েছে, পাখিটি উড়েছে। আচ্ছা, লক্ষ্য করেছেন? আবারও দেখেন এটা কেন গুরুত্বপূর্ণ। এই ফ্লাই যখন আমি থার্ড পার্সনের পর লিখতে যাব তখন কিন্তু আই ইএস হবে। তার মানে সাধারণত ওয়াই থাকলে আই ইস দিয়ে সেটা ইয়া হয়, থার্ড পার্সন হয়, এটা আমাদের মাথায় রাখাটা জরুরি। কেমন? আচ্ছা, এরপরে আমরা লক্ষ্য করি আহ ফরগেট, ফরগেট মানে কি ভোলা। এখন আমি যদি বলি এটা পাস্ট সিম্পলে বলবো, যেমন ধরুন আমি বিষয়টা ভুলে যাই, বা আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম, ধরুন আই ফরগট। যদি বলি আমি ভুলে গিয়েছি তাহলে আই হ্যাভ ফরগটেন। আচ্ছা, আমি ভুলে যাচ্ছি, আই এম ফরগেটিং, আমি ভুলে যাচ্ছি। সে ভুলে যায়, মানে হি ফরগেটস, সে ভুলে যায়। চাইলে তো আমরা লিখতে পারি আমাদের মতো করে, তাই না? আচ্ছা, তারপর আমরা লেখা করি গেট, গেট মানে পাওয়া। আর যদি আমি বলি আমি পেয়েছিলাম, আই গট সামথিং। আর যদি বলি যে আমি কিছু পেয়েছি, আই হ্যাভ গটেন আর গট, আপনি দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, গিভ মানে হচ্ছে দেওয়া, গিভ মানে দিয়েছিলাম, দ্যাট মিনস হি গিভস মি আ বুক, সে আমাকে একটা বই দেয়, সে আমাকে একটা বই দিয়েছিল, হি গেভ মি আ বুক। গিভ, গিভ মানে গিভেন, দ্যাট মিনস আমি আপনাকে একটা বই দিয়েছি, যা মানে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি, দ্যাট মিনস আই, তারপরে হ্যাভ গিভেন ইউ, তারপর আমরা বলতে পারি আ ভিডিও, হয়ে গেল। আচ্ছা, জটিল মনে হচ্ছে তাই না? গো সবচেয়ে বেশি ব্যবহৃত। যাওয়া, এটার পাস্ট হচ্ছে ওয়েন্ট, গিয়েছিলাম, দ্যাট মিনস আই গো দেয়ার আমি যাই সেখানে, আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম। যদি বলি আই হ্যাভ গট দেয়ার আমি সেখানে গিয়েছি, না এরকম যদিও হয় না। আচ্ছা, হ্যাঁ আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, বলছি হ্যাঁ। আচ্ছা, গ্রো মানে জন্মানো, বৃদ্ধি পাওয়া, ও দুই হতে হয়। একটা হচ্ছে দুই ভাবে ব্যবহার করা যায়, জন্মানো, আর একটা মানে জন্মায় মানে বৃদ্ধি পায় এরকম অর্থে। এখন এটা যদি আমি পাঁচটা বলি তাহলে গ্রেও, সাধারণত কিছু জায়গায় মিল আছে, মাঝে মধ্যে পাওয়া যায়, যদিও এরকম কমন না। গ্রেও অ্যান্ড গ্রোন যদি বলি যে ইয়েস আমি জন্মেছি, বা জন্মেছি বলতে এই অর্থে ধরুন হয় না যে আমি কিছু ফসল ফলাইলাম, সেই ক্ষেত্রে আমি গ্রাউন্ড বলতে পারি। বা কিছু ফসল বড় হয়েছে, হ্যাঁ, যে সাম ক্রপস এন্ড হ্যাভ গ্রাউন, আচ্ছা আমরা বলতে পারি। হ্যাং, এটা অনেক বেশি কনফিউজিং, হাং পাস্ট এবং হাং। আচ্ছা, এটা আরেকটি রূপ আছে, হ্যাংড, ওকে, হাং, হ্যাংড, এটা নিয়ে আমাদের মাঝে মধ্যেই ঝামেলায় পড়তে হয়, তাই না? আচ্ছা, এটার বিশেষত্বটা হচ্ছে যে আমরা সাধারণত দেখবেন কিছু একটা ঝুলিয়ে রাখি, হ্যাঁ, ঝুলানো, আর ঝুলে যাওয়া মানে হ্যাং, আমরা এই অর্থে আমরা বলতে পারি। আচ্ছা, এরপর আমরা লক্ষ্য করি হিয়ার মানে শোনা, মানে কোনো কিছু শোনা।
এখন এটা যদি ধরুন আমি গান শুনি, আই হিয়ার সাং, বাট আমি গান শুনেছিলাম, আই হার্ড, বা আমি খবরটি শুনেছিলাম, আই হার্ড। আর যদি বলি আমি খবরটি শুনেছি, আই হ্যাভ হার্ড, আই হ্যাভ হার্ড দিস নিউজ, আমি এই খবরটি শুনেছি। হিয়ারিং, এটার আরো অর্থ আছে শুনানি। হিয়ার্স মানে সে শুনে, ধরুন আমি বললাম যে হি, তারপরে হিয়ার্স, সে শুনে দিস সাউন্ড। হাই মানে লুকানো। এখন এটার যদি আমি পাস্ট সিম্পল ব্যবহার করতে, দেখছেন, হিট, এই সাইডে হিট, এই আইটা উজ্জ্ব হয়ে গেল। আর যদি আমি পাস্ট পারফেক্টটা বলতে চাই, হিডেন। লাইক আমি যদি উদাহরণস্বরূপ দেখাই, যেমন ধরেন আমি আই হিট, এরপরে মাই সেলফ, আমাকে লুকিয়েছিলাম, ইনটু ওর আন্ডার টেবিল, আমি আমি লুকিয়েছিলাম। এখন আমি যদি বলি যে আমি আমাকেই লুকিয়েছি, আমি কিছু একটা লুকিয়েছি, ধরুন আমি বললাম যে আই হ্যাভ হিডেন, এরপরে বললাম সামথিং, আমি কিছু লুকিয়েছি। ইন্টারেস্টিং। আচ্ছা, হিট এর তিনটি রূপে এক, হিট হিট হিট, এটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা নেই, আপনার মতো করে আপনি করে দেবেন। দেন উই সি, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি 50টার, বাকি 50টা আমরা আরেকদিন দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো, ভালোভাবে দেখবো, যাতে করে নিজেদের প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি। হোল্ড, হোল্ড মানে হচ্ছে অনেকগুলো অর্থ, ধরে রাখা, বা তারপরে হচ্ছে হয় না যে আপনার ইয়া করা, ধরে রাখা, তারপরে আয়োজন করা, ধৃত করা, অ্যারেস্ট করা, ওগুলো অর্থ দেয়। অনুষ্ঠান করা। আর এইটার পাস্ট হচ্ছে হেল্ড, আর পাস্ট সিম্পল হচ্ছে, পাস্ট পারফেক্ট হচ্ছে হেল্ড। ধারণ করা, ধরে রাখা, অনুষ্ঠিত হওয়া, অনেকগুলো অর্থ। আর হার্ড হার্ড হার্ড, এটা তিনটা রূপে এক, আমরা লক্ষ্য করি। আচ্ছা, এরপরে কিপ, কিপ মানে হচ্ছে রাখা, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট, এই পিটি, পাস্ট সিম্পল পারফেক্ট ফর্ম কেপ্ট। যেমন দেখুন, আমি যদি সিম্পলি একটু লক্ষ্য করি, যে আই কিপ, আমি কিছু রাখি, আই কিপ সামথিং, আমি কিছু রাখি, বা আমি কিছু রেখেছিলাম, আই কেপ্ট সামথিং, আমি কিছু রেখেছিলাম। আবার যদি বলি যে আমি কিছু রেখেছি, আই হ্যাভ কেপ্ট সামথিং। নাও, এটা নেও, সাধারণত ওই যে নো এর মতো উচ্চারণ হয়, তাই না? বাট এটা আপনাকে মানে পরিস্থিতি বিবেচনায় কথা বলার সময় স্পষ্ট এটা বোঝা যায় যে আপনি কখন ওই নো বলেছেন, কখন এই নো বলেছেন। এবং নন, নন, তার মানে হচ্ছে এটা পাস্ট, পাস্ট পারফেক্ট, এবং আমরা ইয়া পাস্ট পারফেক্টের তৈরিতে এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আরো কনফিউশিং, লেই, তার মানে হচ্ছে কিছু রাখা। এটার পাস্ট ফর্ম লেইড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লেইড। যদিও এটার আরো কনফিউশন কিছু ব্যবহার আছে বটে, আমরা আলাদাভাবে পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব বাকি 50টা। এভাবে আমাদের এই বিষয়টা চলমান থাকবে। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকেন, তাহলে সবগুলো শেষ করা হবে। সবই নির্ভর করে আপনাদের উপর, আপনারা আসলে চান কি চান না। আশা করছি আপনার কথা বলার প্রয়োজনে এই ব্যাপারগুলো, লেখালেখির প্রয়োজনও দারুণভাবে কাজে আসবে, এবং আপনি দারুণভাবে ব্যাপারগুলোকে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, অন্যদেরকে অবগত করুন, সাথে থাকুন, এবং প্রতিদিন ভিডিওর জন্য অপেক্ষা করুন। কমেন্ট করুন, মন্তব্য করুন, না করলেই নয়, অবশ্যই করবেন। ভালো থাকেন। সরি।